একটা অদ্ভুত ঘটনা হয় যে কালী পুজোর সময় যদি জলটা পরিবর্তন করা হয় গঙ্গা জলটা, সেই জলের মধ্যে একটা আমফলক দেওয়া হয়। আপনি 1 বছর পরে আসুন, সেই আমফলকটা গাছের যেরকম আমফলক সেইভাবে এই কলসের ভেতরে আমফলক, হ্যাঁ এইরকম এই একটা আমি আপনাকে এটা বলতে পারবো, এর আর বেশি বলবো না। ঠিক আছে। নমস্কার, রবিজ লাইফ গোজ অনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের যেখানে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন, লেখাই আছে মন্দিরের ফলকে পাইকপাড়া শিব ও কালী মন্দির। রাস্তার পাশে একটি ছোট্ট মন্দির এবং একটু বাগান আছে, তাতে পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর মন্দিরটি। মন্দিরটি দেখলে মনে হতে পারে এ তো চলার পথে খুব সাধারণ একটি মন্দির, এখানে আর কি বিশেষত্ব আছে। সব মন্দিরেরই বিশেষত্ব তার মাতৃ প্রতিমা বা সেই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী বা সেই মন্দিরে অধিষ্ঠানরত দেবতা। এই মন্দিরও আর 5টা মন্দিরের মতোই। এই মন্দিরের গায়ের যে ফলক, তাতে যদি আপনারা চোখ রাখেন দেখবেন মন্দিরের বয়স 100 বছরের খানিক বেশি। কিন্তু এই মন্দিরের ইতিহাস শুরু হয়েছিল তারও অনেক আগে থেকে। এই মন্দিরের ইতিহাসের জন্য আমাদের পিছিয়ে যেতে হবে 250 বছর আগে। আজ বিটি রোডের ঠিক যেখানে টালা ব্রিজ, ওইখানেই এই মন্দিরের গল্প শুরু হয়েছিল। তখনের সেই কলকাতা চেহারা আর আজকের কলকাতার চেহারা মেলাতে গেলে হয়তো বারবার গরমিল দেখা যাবে, কিন্তু সেই কিছু বছর আগের কলকাতা অমনই ছিল। তখনই ওইখানে বাস করতেন এক সাধু, হাওড়ে গোসাই নামে যিনি পরিচিত। তিনি ছিলেন পাগলানন্দ গোস্বামীর শিষ্য। এই হাওড়ে গোসাই তার তপস্যা বলে এই মন্দিরের যে দেবী তাকে পেয়েছিলেন। তার আগে বলে রাখি, আপনারা যে মাতৃমূর্তির সামনে আরতি হতে দেখতেন, এই মন্দির যখন এখানে প্রতিষ্ঠিত হলো তখন এই পাথরের মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু গোসাই যে মাতৃমূর্তিটি পেয়েছিলেন বা স্বপ্নে দেখেছিলেন এবং তারই তিনি রূপ দিয়েছিলেন, সেটি কিন্তু এই পাথরের মূর্তিটির পাশে আছে। মাতৃমূর্তি বলতে মায়ের এবং একটি কলসের উপর রাখা রয়েছে সেই মূর্তিটি। এবার একটা কথা বলি, যেটি ভিডিও শুরুতেই আপনারা শুনলেন। বছরে একবার মাত্র কলসের জল এখানে পরিবর্তন করা হয়, কিন্তু পরিবর্তনের সময় যে আম্রপল্লবটি রাখা হয় কলসের মধ্যে, সেটি 1 বছর পরও একই রকম থাকে। একটি আম্রপল্লব গাছ থেকে পেড়ে যখন পুজো করা হয়, যতটা টাটকা থাকে ঠিক 1 বছর পরেও নাকি ততটাই টাটকা থাকে। এই মূর্তিটা হ্যাঁ, এটা তো বললেন থেকে আপনারা এসেছেন। হ্যাঁ 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 আদ্যানাথ
আপনি তারই বংশধর? আমি তারই বংশধর, তার না ছেলের বাড়ি না। আপনার নাম? আমার নাম হচ্ছে কিশোরলাল ভট্টাচার্য। আমার কাকার নাম হচ্ছে সুরালি শঙ্কর ভট্টাচার্য। কাকা এই মন্দিরে একটা অদ্ভুত ঘটনা হয়। কালী পুজোর সময় জলটা পরিবর্তন করা হয়, গঙ্গা জলটা, সেই জলের মধ্যে একটা আমফলক দেওয়া হয়। আপনি 1 বছর পরে আসুন, সেই আমফলকটা গাছের যেরকম আমফলক সেইভাবে, এই কলসের ভেতরে রামপল্লব? হ্যাঁ সেইরকম এর একটা, আমি আপনাকে এটা বলতে পারি, এর আর বেশি বলবো না। ঠিক আছে। আর এটা আপনি কিছু না, আপনার দেহের থেকে আমরা তো মানুষ, আমাদের নিজেদের শক্তির মধ্যে সবারই আছে ভগবান। হ্যাঁ, এখানে গঙ্গা, এখানে যমুনা, এখানে ভাগীরথী করছে। হ্যাঁ, এই কারণে এখানে কোনো স্বপ্ন অনিষ্ট কিছু বলা হয় না। যেহেতু প্রচার করুন, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু না তো আমাদের কাছে। আচ্ছা, বলছি যে মন্দির খোলা বন্ধের সময়টা যদি বলে দেন। সকাল 6টায় খোলা হয়, বেলা 12টায় বন্ধ হয়, আবার বিকেলবেলা 5টায় খোলা হয়, রাত্রি 9টায়। আচ্ছা, এর মধ্যে যদি পুজো দিতে আসে মানে সব সময় কি আপনাকে পাবে? হ্যাঁ, সবসময় করলে তো ঠাকুর মশাই থাকবেন। কোনো সময় কোনো অসুবিধা হলে, সুবিধা হলে আমাকে করে রেখে যান, পরে আসবেন। এই ব্যাপারটা আর শিব পুজো সব মানে এমনি বড় বড় যে শিবরাত্রি এই সময় লোকে জল ঢালতে আসে রাত্রি 11টা। সারাদিনই করি। যে হাওড়ে গোসাইয়ের গল্পতে আমি থেমে গিয়েছিলাম এবং তারপরে মন্দিরের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এই হাওড়ে গোসাইয়ের পরবর্তীকালে কিন্তু অনেক সাধু বাবা এসেছিলেন, যেমন 1951 সাল থেকে বিশ্বনাথ ব্রহ্মচারী নামে এক সাধু বাবা 1962 সাল পর্যন্ত এখানে ছিলেন। 1962 সাল থেকে আদ্যানাথ ভট্টাচার্য নামে এক সাধু বাবা ছিলেন এবং বর্তমানকালেই আদ্যানাথ ভট্টাচার্যের বংশধরেরাই এখানে পুজো করে আসছেন। আপনারা হাঁড়িকাঠ দেখতে পেলেন, এই মন্দিরে কিন্তু এখনও বলি হয়, বিশেষ বিশেষ দিনে এখনও বলি হয়। এই মন্দিরের মাকে মাছ ভোগ দেওয়া হয়, কিন্তু সেটি রোজ নয়, কোনো বিশেষ অমাবস্যাতে এই মাছ ভোগ দেওয়া হয় এবং রোজ ফল মিষ্টি দিয়েই মার পুজো হয়ে থাকে। কিভাবে আসবেন এই মন্দিরে একটু জানিয়ে দিই। আপনারা টালা ব্রিজের যে স্টপেজ সেখানে নামবেন, ডানলপের দিক থেকে এলেও বা শ্যামবাজারের দিক থেকে এলেও, তারপর রাজা মনীন্দ্র রোড ধরে খানিকটা হেঁটে এলেই মোহিত মৈত্র মঞ্চের খুব কাছে এই মন্দির। আপনারা দমদম থেকে অটো করেও পাইকপাড়ায় নামতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যেখানে অটো নামাবে সেই রাস্তাটি ধরে সোজা হেঁটে এলে মন্দির আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিস লাইফ গোজ অনের।